হাই ফ্রেন্ডস, এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এসআইআর নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। এই যে মামলা, কেন মামলা, কিসের জন্য, সব বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। প্রথমেই বলে রাখি, আপনারা জানেন যে একবার নোটিশ এসে গেছে, তার হিয়ারিং প্রায় শেষের পথে। তারপর আবার নতুন করে হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হচ্ছে যারা ভোটার তাদেরকে নির্বাচন কমিশন আবার নতুন করে নোটিশ পাঠাচ্ছে। কী কারণে নোটিশ পাঠাচ্ছে না, বিভিন্ন রকম গড়মিলের কথা তারা উল্লেখ করছে, সেখানে বানান ভুলের ব্যাপারটাও রয়েছে এবং অন্যান্য ব্যাপার রয়েছে। তো সেটা বিস্তারিত আমরা জানব এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কারা মামলা দায়ের করলো সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে জানব। তো আইনি জটিলতা এবার তৈরি হয়েছে। এতদিনও আইনি জটিলতা অনেকবার হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এবার সবচেয়ে বড়সড় আইনি জটিলতা তৈরি হলো এই এসআইআর নিয়ে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পদ্ধতিগত ত্রুটি, অযৌক্তিক বা লজিক্যাল যে ডিসক্রিপেন্সি এইসব রয়েছে, এবং বৈধ নথিপত্র গ্রাহ্য না করার অভিযোগ, মানে একাধিক অভিযোগ, এইসব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হচ্ছে। আপনারা জানেন যে শুধু ভোটাররা নয়, ভোটারদের সঙ্গে সঙ্গে যারা বিএলও রয়েছেন তাদের অবস্থা খুবই খারাপ। এত আশঙ্কাজনক অবস্থাতে তারা কাজ করছে, সেটা আর কী বলবো। মানে আজকে একটা নির্দেশ, আবার দুদিন চলছে, আবার আর একটা নতুন নির্দেশ, আবার এই আপডেট করো, এই অ্যাপ আপডেট, এই সব চলছে। এবং তারপরে তো হুমকি, বিএলওরা তো হুমকির সম্মুখীন হচ্ছেনই। আপনারা জানেন, যারা এসআইআর সম্পর্কে খুব একটা ভালো ওয়াকিবহল নয়, তারা সরাসরি বিএলওকে দায়ী করছে যে ফর্মটা নাকি বিএলওই নিয়ে এসছে। সেটা তো নয়। এই ফর্ম যে নির্বাচন কমিশন দিয়েছে সেটাও অনেকে বুঝতে পারছেন না। তো সেই জন্য সরাসরি বিএলও রোষের মুখে পড়ছে, বিএলও আক্রান্ত হচ্ছে এবং কাজের চাপে বেশ কিছু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, কারো কারোর প্রাণহানি ঘটছে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং চরম ভোগান্তি হচ্ছে বিএলও এবং ভোটারদের এই নির্বাচন কমিশনের, মানে উল্টোপাল্টা ডিসিশান আর কি। ডিসিশান একবারে নিতে পারে না, আজকে একটা, কালকে একটা, পরশুদিন আর একটা, এইরকম ডিসিশান নিচ্ছে, যার জন্যই হচ্ছে সিদ্ধান্ত বদল এত ঘন হচ্ছে, যার জন্য বিএলও এবং সাধারণ ভোটাররা চাপের মুখে এই মুহূর্তে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক যে অসঙ্গতি, সেটা হচ্ছে ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে প্রায় 1,36,00,000 ভোটারকে আবার নতুন করে নোটিশ পাঠানো হয়েছে, অথচ এর পেছনে কোনো লিখিত আদেশ কিন্তু নেই। বাবা ও ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম হওয়া কিংবা একজন বাবার নামে একাধিক সন্তান নথিভুক্ত থাকাকে এটা কিন্তু অসঙ্গতি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এই যে বিষয় কিছুটা হয়েছে, সেটা হচ্ছে বাবা সাজিয়ে অনেককে, একজনকে বাবা সাজিয়ে অনেক লোক তার ভোটার আই কার্ড তৈরি করেছে, এটা একসময় হয়েছে। তো সেইগুলোকে কিন্তু ধরা হচ্ছে। তো যেগুলো মানে পারফেক্ট, যেগুলো ঠিক আছে, নির্বাচন কমিশন তাদেরকে নোটিশ পাঠাক, সে তো ঠিকই আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো একদম উচিত নয়, সেই রকম কিছু বিষয় রয়েছে। যেমন সফটওয়্যারের সমস্যা, এবং তাদের যখন ডেটা কালেক্ট করে 2002 সালের ভোটার তালিকা থেকে যখন স্ক্যান করে আবার নেওয়া হয়, তখন যখন ট্রান্সলেশন করা হয়, তো একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে যাওয়া হয়, প্রচুর ভুলভ্রান্তি হয়েছে। অনেক নাম যেগুলো 2002 সালে ছিল সেগুলো আসেইনি। তো এরকম কিছু হয়েছে, মানে অনলাইন পোর্টালে খুঁজেই পাওয়া যাচ্ছে না, অথচ তারা 2002 সালে ভোট দিয়েছে। তো এরকম হয়েছে। তো এগুলো এই সব দায় কার? এ দায় তো কমিশনের। এ দায়টা তো কমিশনের। একজন লোক, তার নামে 10টা ভোটার আই কার্ড, তার 10টা ছেলে আছে, এটা তো ইল্লিগাল, এটা ধরছে ঠিক আছে। কিন্তু 2002 সালের ভোটার যে লিস্ট, সেখানে তাদের নাম আছে, তারা ভোট দিয়েছে, আর নতুন যে সেখানে নাম নেই, এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো এই সব জিনিস হয়েছে। আর বেশ কিছু নথিপত্র যেগুলো শুনানির সময় নিয়ে দেখানো হচ্ছে, সেগুলো বাতিল বলে গণ্য করা হচ্ছে। যেমন জমির দলিল 2000 বা 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটাকে বাতিল বলে গণ্য করা হচ্ছে।
এর কারণ রয়েছে অবশ্য, কারণ ওবিসি সার্টিফিকেট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তো সেই জন্য কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা গ্রাহ্য করা হচ্ছে না। তো এটা একটা কারণ রয়েছে। শুনানির সময় যে সমস্ত জিনিসপত্র দেখানো হচ্ছে তার মধ্যে এই নথির মধ্যে এই যে ওবিসি সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের কথা বলা হয়েছিল। তো কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে ওবিসির একটু প্রবলেম রয়েছে, কিন্তু অন্য অন্য সার্টিফিকেটের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই। আর হচ্ছে কোনো নোটিশ ফোটিশ দিচ্ছে না, নাম বাদ দিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে এরকমই হয়েছে যে আগে থেকে কোনো কিছু নোটিশ নেই, তার হিয়ারিংয়ে ডাকেনি, অথচ তার নাম লিস্টে নেই, লিস্ট থেকে নামটা বাদ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই ধরনের বিষয়গুলো কিন্তু হয়েছে। তো সাধারণ মানুষ এবং বিশেষ করে প্রবীণ নাগরিক তাদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি কিন্তু করে মামলা করা হয়েছে। আর প্রবীণদের জন্য যে কথাটা বলা হয়েছিল যে 85 বছরের বেশি যদি হয় তার বাড়িতে গিয়ে হিয়ারিং হবে, একটা ক্ষেত্রেও সেরকম ঘটনা শোনা যাচ্ছে না। বেশিরভাগ যেগুলো আমাদের সামনে উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে ওই 85 বছরের বেশি বয়সের বৃদ্ধ তারা হচ্ছে হুইল চেয়ারে করে অ্যাম্বুলেন্সে করে গিয়ে শুনানি হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন। কেন এগুলো হবে? এগুলো তো হওয়ার কথা ছিল না, এগুলো তো হওয়ার কথাই ছিল না। তাহলে এটা কেন হচ্ছে? তো সেই জন্য এইসব বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। 60 বছরের বেশি বয়সী এবং অসুস্থ নাগরিকদের সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিতে হবে। তারা সশরীরে যেতে পারবে না, তাদেরকে গিয়ে শুনানি করে আসতে হবে বাড়িতে গিয়ে। এমন এই আবেদন করেও কিন্তু যে মামলা করা হয়েছে সেখানে এখানেও এই বিষয়টাও রয়েছে। তো ভিডিও কলও করতে পারে, আজকাল ভিডিও কল রয়েছে, মানে সবার হাতে 5G মোবাইল। তো বাড়ি ওই একজন বয়স্ক লোককে ওখানে যেতে হবে কেন? একটা ভিডিও কল করে তো সেটা লাইভ শুনানি করা যায়। কী সব মানে অত্যাধুনিক টেকনোলজি রয়েছে, নিজেরা ব্যবহারও করছে, এআই ব্যবহার করছে, অথচ এইটুকু মাথায় নেই যে একটা ভিডিও কল করে কিন্তু এটা করা যায়। যেখানে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তারা অনলাইনে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। দেশের যে কোনো প্রান্তে থাক না কেন সে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারছে যে কোনো ব্যাংকে ভিডিও কলিংয়ের মাধ্যমে। তাকে দেখে নিচ্ছে, তাকে জাস্টিফাই করে নিচ্ছে। তাহলে এই জিনিসটা হবে না? তো এই টেকনোলজি ব্যবহার করছে, এআই টেকনোলজি ব্যবহার করে নাকি ওরা ভোটার তালিকা সংশোধন করছে। আর এই সামান্য টেকনোলজির কথা নির্বাচন কমিশনের ওই মাথামোটাগুলোর মাথায় নেই? এটা কি ভাবা যায়? সবই আছে, এই ইচ্ছা করে হয়রানি। যাই হোক, তারপর ভার্চুয়াল শুনানিও করা যায়। আদালতের ক্ষেত্রে যেখানে কোনো আসামি যদি আসতে না পারে তাকে ভার্চুয়াল শুনানি করা হয়। তো এখানে একজন একে ভার্চুয়াল শুনানি করা যায় না? সব কিছুই করা যায়, কিন্তু এরা কিছুই করছে না। তারপরে গ্রামীণ এলাকার ভোটারদের ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধানের দেওয়া যে বসবাসের শংসাপত্র, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং পারিবারিক ফ্যামিলি রেজিস্টারকে বৈধ হিসাবে গণ্য করার কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত তারা মানছে না। তো যাই হোক, আর দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারিত থাকলেও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময়সীমা বাড়ানোর জন্যও বলা হয়েছে। 15ই জানুয়ারি থেকে বাড়িয়ে এটা যেন সময়সীমা আর একটু বাড়ানো হয়, তারপরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আমাদেরই রাজ্য সরকার, এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো এখন বিওলারা তো ব্যাপকভাবে চাপের মুখে রয়েছে। সফটওয়্যারের অসঙ্গতি, তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা বিভিন্ন নির্দেশিকার জেরে মাঠ পর্যায়ের কাজ করতে গিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু এখন বর্তমান এই সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্য থেকে। এখন দেখা যাক যে কি হয়। সুপ্রিম কোর্টের দিকে আমরা নজর রাখছি যে কোনো নির্দেশ দেওয়া হয় কি না নির্বাচন কমিশনকে। কারণ নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, সংবিধানের রয়েছে, তাহলে সেই হিসাবে তারা কাজ করছে। এবার তাদের কাজের অসঙ্গতি যেগুলো ধরা পড়ছে সেইটা সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবার দেখা যাক যে সুপ্রিম কোর্ট তাদেরকে কোনো নির্দেশ দেয় কি না, যে এই কাজটা এইভাবে করতে হবে, বা এই সময়সীমা বাড়াতে হবে, বা এইভাবে প্রবীণ নাগরিকদের জন্য এটা করতে হবে, বা ওবিসি সার্টিফিকেটের বৈধতা দিতে হবে কি হবে না, এই সমস্ত সবই কিন্তু আমরা নজর রাখছি সুপ্রিম কোর্টের ওপরে। যেদিন শুনানি হবে তার আগে আপডেট পাওয়া যাবে এই চ্যানেল থেকে। অতএব চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।